যাই হোক, তো দেখো আমরা শুরু করেছিলাম যে তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল এবং ভিন্ন ভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগটাও ভিন্ন হবে। যেমন বায়ু মাধ্যম বা বায়ু বা বাতাসে তরল বা পানি হতে পারে, সেটা কেরোসিন হতে পারে, বা সেটা হতে পারে তোমার অক্টেল, ডিজেল, মোবিল, বিভিন্ন হতে পারে। তরল তো বিভিন্ন ধরনের তরল থাকতে পারে, তাই না? আবার পারদ হইতে পারে। আচ্ছা দেখো, তারপর কঠিনের মধ্যে লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, মানে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ, তাই না? তো এইগুলো দেখো, বায়ুতে শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, তরলের শব্দের বেগকে বা পানিতে শব্দের বেগকে ভি ডব্লিউ দ্বারা প্রকাশ করেছি, আর কঠিন পদার্থের শব্দের বেগকে আমরা ভিএস দ্বারা প্রকাশ করেছি। যদি প্রকাশ করি তাহলে বাতাসের শব্দের বেগ পানিতে শব্দের বেগ অপেক্ষা কম হবে, এবং পানিতে শব্দের বেগ কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগ অপেক্ষা কম হবে। তাহলে এর মধ্যে সিকোয়েন্সটা যদি লিখি, তাহলে ভিএ ইজ লেস দেন ভিডব্লিউ ইজ লেস দেন ভিএস। ঠিক আছে? যেখানে বাতাসের শব্দের বেগ দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে এখানে কি লিখলাম 330, আর কঠিন পদার্থের লোহাতে শব্দের বেগ আমরা যদি লিখি যে লোহাতে শব্দের বেগ হচ্ছে ভিএস হচ্ছে তোমার 5050 মিটার পার সেকেন্ড। এখন আমি একটু বলে দিই তোমাদের, এই যে শব্দের বেগ এগুলো কিন্তু আপেক্ষিক মান, একদম একুরেট মান না। কেননা তুমি দেখবা তোমরা যখন টেস্ট পেপার অ্যানালিসিস করবা, যখন তোমরা গাইড থেকে প্রশ্ন সলভ করতে যাবা, তখন দেখবা বাতাসের শব্দের বেগ 332 দিয়ে আছে। সো বাতাসের শব্দের বেগ 332 আর বাতাসের শব্দের বেগ 330, অর্থাৎ দুইটাই 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রযোজ্য। এখন বলতে পারো কিভাবে সত্য, এটার ভিত্তিটা আসলে কি? আমি যদি তোমাদের বলি যে আমাদের যে ইউকে, অর্থাৎ আমাদের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ইউকে এবং ইউএস, বা আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে তোমরা দেখবা, তো ইউরোপিয়ান কান্ট্রিতে সাধারণত এই শব্দের বেগটা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ তারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে তোমার সাধারণত 331 ডিগ্রি সেলসিয়াস, তোমার 331 মিটার পার সেকেন্ড। দেখো 331 মিটার পার সেকেন্ড কোথায়? ইউএস এবং ইউকে, ইউরোপিয়ান যে রাজ্যগুলি আছে, দেশগুলো আছে, সেইখানে 331 মিটার পার সেকেন্ড হিসেবে ধরা হয়। আবার কোন কোন বইয়ে লিখছে 331.5, অর্থাৎ বুঝতেই পারছো যে শব্দের বেগ এখানে কোনোটা একদম ফিক্স না, সবগুলো এক একটা দেশে এক এক রকম ভাবে এখানে ব্যবহার হয়। আচ্ছা, তো তোমরা যেটা ব্যবহার করবা 330 মিটার পার সেকেন্ড ব্যবহার করবা, এটা এনাফ। ঠিক আছে? আমরা ব্যবহার করব 330 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ কোথাও কোথাও দেখবা 350 দেয়া, 1450, 1493, 1439, 1472, 1473 এরকম দেয়া আছে। সবগুলো কিন্তু রাইট। তবে এইগুলো কোথায় থাকবে? এগুলো তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে, তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেবে। শুধুমাত্র উল্লেখ থাকবে না যেটা, সেটা হচ্ছে বাতাসের শব্দের বেগটা। এইটাকে তুমি প্রমাণ হিসেবে ধরে বাকিগুলোও প্রমাণ ঠিক আছে, কিন্তু সেগুলো তোমার দেয়া থাকবে। ঠিক আছে? লোহাতে শব্দের বেগ 5000, লোহাতে শব্দের বেগ যেটা হয় দেখো, সাধারণত লোহাতে শব্দের বেগ আমি কয়টা দেখাইতে পারি দেখো, শব্দের বেগ হতে পারে তোমার 5550, 5500। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার দেখো, তবে এইটা হচ্ছে প্রমাণ, এইটাকে আমরা প্রমাণ হিসেবে ধরি। যাই হোক, তো কিন্তু তাপমাত্রা যদি ভিন্ন হয়ে যাচ্ছে, এবার আসি আমরা আরেকটা স্টেপে যাই, তাহলে বুঝতে পারবা যে বিষয়টা কি। তো আরেকটা বৈশিষ্ট্য লিখতেছি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে দেখো শব্দ তরঙ্গের বেগ হ্রাস বৃদ্ধি পায়। যেমন আমরা বলতে পারি, যেমন ধরো প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, যেমন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায়। শব্দের বেগ
বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? 0.6 মিটার পার সেকেন্ড। দেখো তো তাহলে 1 ডিগ্রিতে বৃদ্ধি পায় এরকম। তাহলে যদি বলা হয় 10 ডিগ্রিতে, দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় কত? বৃদ্ধি পাবে দেখো 10 গুণ 0.6, এগুলো হচ্ছে কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি দেখলে এখানে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দের বেগের পরিবর্তন হয়। শব্দের বেগের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে শব্দের বেগ হ্রাস বৃদ্ধি পায়। তো 10 ডিগ্রি, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত বেড়ে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড। প্রতি 10 ডিগ্রির জন্য বৃদ্ধি পাচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এই ছিল আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা একটু দেখি। সো এরপরে আমরা যেটা দেখবো, দেখো এটা যদি হয়ে থাকে একটু মুছে ফেলি, আমরা মুছে ফেলতেছি। এরপর দেখবো আমরা এখানে কি কি ঘটে, দেখো এটা একটু মুছে ফেলতেছি আমরা। তারপর দেখো তরঙ্গের দেখো উপরিপাতন, অপবর্তন, দেখো অপবর্তন, তারপর হচ্ছে তোমার যেটা হয় প্রতিফলন এবং দেখো প্রতিফলন এবং প্রতিসরণ ঘটে। প্রতিফলন, প্রতিসরণ এবং দেখো যেটা ঘটে সেটা হচ্ছে তোমার সমাবর্তন ঘটে। তো এইখানে বিষয়গুলো যেটা বলছে, দেখো যে এইখানে আমি একটু তাৎক্ষণিক একটু ধারণা দিচ্ছি আমি তোমাদেরকে, তোমরা যারা যারা আছো দেখো যে আমাদের এখানে কি বললাম, তরঙ্গের উপরিপাতন, অপবর্তন, প্রতিফলন, প্রতিসরণ এবং সমাবর্তন ঘটে। এই বিষয়গুলো কি আমরা যদি একটু দেখি তাহলে দেখো কেমন হতে পারে। সো এইখানে একটা বলছি উপরিপাতন, একটা কথা বলছি উপরিপাতন। দেখো প্রথমে দেখি আমরা উপরিপাতন কি। উপরিপাতন যদি বলি উপরিপাতন কি, দেখো উপরিপাতন হচ্ছে যে উপরিপাতনটা কি সেটা যদি বলি যে দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক তরঙ্গ সমদশায়, দেখো দুই বা ততোধিক তরঙ্গ সমদশায়, দেখো সমদশায়, দুই বা ততোধিক তরঙ্গ সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে দেখো দুই বা ততোধিক মিলিত হয়ে লব্ধি তরঙ্গের হ্রাস বৃদ্ধির ঘটনাকে লব্ধি তরঙ্গের হ্রাস বৃদ্ধির যে ঘটনা তাকে উপরিপাতন বলে। ঘটনাকে উপরিপাতন বলে। দেখো এইখানে আমি দুইটা বিষয় বলছি যে দুই বা ততোধিক তরঙ্গ সমদশায়, তার মানে এই সমদশাটা আমরা কি সেটা আমরা জানবো যে সমদশা কি। আরেকটা কথা আছে বিপরীত দশা, এই বিপরীত দশা কি, ঠিক আছে? সমদশা কি আর হচ্ছে এখানে বিপরীত দশা কি, সাধারণ প্রশ্ন যেটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে, আর যদি না থাকে হ্যাঁ। আচ্ছা এবার দেখো আমরা যেটা পেয়েছি, দুই বা ততোধিক তরঙ্গ সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে লব্ধি তরঙ্গের হ্রাস বৃদ্ধি ঘটালে, বা এটা এখানে লব্ধি তরঙ্গের তীব্রতার, এটা বলছে লব্ধি তরঙ্গের হ্রাস বৃদ্ধি, বা এখানে বলা যায় যে লব্ধি তরঙ্গের তীব্রতার যে লব্ধি তরঙ্গের এই যে লব্ধি তরঙ্গের তীব্রতার হ্রাস বৃদ্ধি, এখানে লিখে রাখতে পারো যে লব্ধি তরঙ্গের তীব্রতার হ্রাস বা বৃদ্ধি ঘটানোকে উপরিপাতন বলে। তো এইখানে একটা কথা আছে, দেখো সমদশা বা বিপরীত দশা একটু লিখে দিচ্ছি। এইখান থেকে আমি আগে লিখে ফেলি দশাটা কি কার। তো দশা কাকে বলে সেটা আগে বলতে হবে আমাকে। দশা কাকে বলে সেটা যদি আমি বলতে হয়, দেখো দশা হচ্ছে তরঙ্গস্থিত কোনো কণার
কোনো কণার সম্মুখ অবস্থা, তরঙ্গচ্যুত কোনো কণা সম্মুখ অবস্থা, যেমন বেগ, ত্বরণ, কণার সরণ ইত্যাদিকে দশা বলে। তাহলে এখানে বলছে তরঙ্গচ্যুত কোনো কণার সম্মুখ অবস্থায় যেমন বেগ, ত্বরণ, সরণ ইত্যাদিকে আমরা কি বলবো? আমরা এখানে দশা বলবো। দেখো তো তোমরা বুঝছো কিনা এটা? তাহলে এখান থেকে আমরা দশা যেটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা দশাটা কিন্তু বলতে পারবো। কি বললাম? তরঙ্গচ্যুত কোনো কণার সম্মুখ অবস্থাকে দেখো এখানে যেটা বললাম যে সম্মুখ অবস্থাকে, এইটাকে দেখো যে এখানে আছে ইত্যাদি, সম্মুখ অবস্থা ইত্যাদি। এখানে সম্মুখ অবস্থা বলতে এই যে এইটুকু লাগাই দিলা। যেমন ধরো এখানে বেগ, ত্বরণ, সরণ, কণার সরণ ইত্যাদি, যে সম্মুখ অবস্থা ইত্যাদিকে দশা বলে। ইত্যাদিকে কি বলি আমরা? দশা বলে। এই দশা হচ্ছে দুই প্রকার, লিখে ফেলো। দশা দুই প্রকার, দশা হচ্ছে দুই প্রকার। তো দশা দুই প্রকার, যেমন ধরো একটা হচ্ছে আমি বলতে পারি সমদশা, আরেকটা বলছি বিপরীত দশা। একটা হচ্ছে সমদশা আর একটা হচ্ছে বিপরীত দশা। তো সমদশা আরেকটা হচ্ছে কি বিপরীত দশা। তো দুইটা তরঙ্গ যদি একইভাবে মিলিত হয় তাহলে সেটাকে বলবো আমরা সমদশা, আর ভিন্নভাবে যদি মিলিত হয় তখন বলবো সেটাকে আমরা বিপরীত দশা। দেখো তাড়াতাড়ি বুঝছো তো? এটা আমি মুছে দিচ্ছি তাহলে উপরে। তাহলে দেখো এখানে যে কথাগুলো বলছিল সমদশা আর বিপরীত দশা। প্রথম ছিল উপরিবর্তনটা কি, আমরা উপরিবর্তনটা দেখালাম। তারপর উপরিবর্তনের মধ্যে একটা আছে সমদশা আর একটা আছে কি বিপরীত দশা। তো সমদশা এখানে বললাম দশাটা কি? তরঙ্গ স্থিত কোনো কণার সম্মুখ অবস্থাকে দশা বলে। সম্মুখ অবস্থাকে দশা বলে। সম্মুখ অবস্থা বলতে বেগ, ত্বরণ, কণার সরণ ইত্যাদিকে বোঝায়। বেগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, কণার সরণ হইতে পারে, দূরত্ব হতে পারে, এইগুলো হচ্ছে তোমার দশা। ঠিক আছে? এবার দেখো যেটা বললাম যে সমদশাটা কি? সমদশা। তো সমদশা যদি বলি তাহলে বলবো স্পন্দনশীল কোনো কণা বা তরঙ্গস্থিত কোনো কণা, স্পন্দন, আচ্ছা এটাই দিই আমরা, স্পন্দনরত কোনো কণা দেখো একটি নির্দিষ্ট অভিমুখে কোনো কণা, এখানে কি বললাম? স্পন্দনরত কোনো একটি কণা, দেখো কোনো কথা যে কোনো মুহূর্তে একই অভিমুখে যদি মিলিত হয়, এইটি কণা কোনো কণা একই অভিমুখে মিলিত হইলে, এখানে বলছে কি স্পন্দনরত কোনো কণার। তবে আমরা এখানে কোনো কণা না বলে কিন্তু আমরা আরেকটা বিষয় বলতে পারবো। কেন বলবো? দেখো কারণ এখানে একটা কণা যদি হয়, আমরা তো এখানে দুইটা বলছি, দুই বা ততোধিক বলছি আমরা, তাই না? দুই বা ততোধিক বলছি। তাহলে দুই বা ততোধিক যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? এখানে দেখো স্পন্দনরত কোনো কণা সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থার একই অভিমুখে, এখানে বলতে পারি যে স্পন্দনরত কোনো কণা বা স্পন্দনরত কোনো কণার একই অভিমুখে মিলিত হলে, এক কণা একই অভিমুখে মিলিত হলে সমদশা বলে। একই অভিমুখে মিলিত হলে সমদশা বলে। এক্সাম্পল স্বরূপ এখানে দেখো এই হচ্ছে একটা কণা, দেখো দুইটা, এখানে x আর এখানে x, ঠিক আছে? এটাও x। দেখো তাহলে এই যে দেখো এটা উপরের দিকে যাচ্ছে, আবার এটা নিচের দিকে নামছে। এইটা যখন উপরে যাচ্ছে ঠিক একই সময়ে এটাও কিন্তু উপরে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো, যখন এইটা উপরে যাচ্ছে তখন একই সময়ে এটাও উপরে যাচ্ছে। আবার দেখো এটা যখন নিচে নামছে তখন কিন্তু এটা একই সময়ে নিচে নামতেছে। এটান থেকে যখন এটা উপরে উঠছে তখন কিন্তু এটা একই সময়ে উপরে উঠছে, ঠিক আছে? আবার এটা যখন নিচে নামতেছে, দেখো এটাও কিন্তু তখনই নিচে নামতেছে। তার মানে একটা বিষয় লক্ষ্য করো, এই অংশটায় এ আর এই যে ই, ঠিক আছে? দেখো এখানে এ বি একই দশা, এ বি হচ্ছে সমদশা, এই যে এ বি সমদশা আছে, একই সমদশা, বুঝছো? সমদশা। আবার এইটাও দেখো এখানে হচ্ছে ইএফ সমদশা, ইএফ আছে এখানে
সমদশা, ইএফ সমদশা। আবার এইখান থেকে যদি ধরি যে এইটা থেকে দেখো যে এইটা কি ধরো সি, এটা ধরলাম ডি, এটা ধরো হচ্ছে ইএফ, এটা ধরো জি, আর এটা ধরো হচ্ছে এইচ। তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করো সমদশাগুলি কি কি। সমদশা হচ্ছে এ বি, এখানে সমদশা আছে। তারপর দেখা আছে দেখো ইএফ সমদশা আছে। সিডি আছে সমদশায়, সিডি, কারণ সিডি দেখো সি নিচের দিকে, এটাও নিচের দিকে, দুইটাই সমদশা। আবার দেখো জিএইচ আছে, কত জিএইচ, এরা হচ্ছে সমদশা। বুঝতে পারছো? এই যে বিন্দুগুলি এর সাথে বি সমদশায় আছে, সি এর সাথে ডি সমদশায় আছে, ই এবং এফ সমদশায় আছে, জি এবং এইচ সমদশায় আছে। ঠিক আছে, এরা হচ্ছে সমদশা। তাহলে আমরা এইখান থেকে আমরা যেটা পেলাম সমদশা, যেমন আমরা এখানে বলতে পারি যেমন এ বি, যেমন হচ্ছে এ বি বা সিডি, ইএফ বা জিএইচ বিন্দুগুলো কিভাবে আছে? সমদশায় আছে, বিন্দুগুলো সমদশায় বিদ্যমান। কিভাবে? সমদশায় বিদ্যমান। আচ্ছা, সমদশায় বিদ্যমান। তো এবার আসি আমরা বিপরীত দশাটা একটু দেখি। তো সমদশাটা গেল, এবার আমরা একটু দেখি হচ্ছে বিপরীত দশায়। আচ্ছা, এবার দেখো বিপরীত দশাটা কাকে বলে। বিপরীত দশা। তো বিপরীত দশা হচ্ছে দেখো যে স্পন্দনরত কোনো কণা একই হচ্ছে বিপরীত, একই সাথে কোনো কণা, এখানে কোনো কণা না বলে দুইটা তরঙ্গ বলছে, তরঙ্গ সাথে কোনো কণা, স্পন্দনত কোনো কণা কত, আচ্ছা কোনো কণা বিপরীত, আচ্ছা একই সময়ে, এখানে বলবো হচ্ছে একই সময়ে বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে একই সময়ে বিপরীত অভিমুখে মিলিত হলে, একই সময় বিপরীত অভিমুখে মিলিত হলে একই সময়ে বিপরীত অভিমুখে মিলিত হলে তাকে বিপরীত দশা বলে। তাকে বিপরীত দশা বলে। তো এই যে বিপরীত দশা আমি লিখলাম, দেখো এখানে আমি বললাম যে যেমন ধরো বিপরীত দশা কারা আছে দেখো। তাহলে সাম্য অবস্থায়, এখানে এই যে স্পন্দনত কোনো কণা সাম্য অবস্থায়, এখানে বলতে পারি আমরা সাম্য অবস্থায় যে এই কণাটা এইখানে এসে মিলিত হয়েছে বা এই কণাটা এইখানে এসে মিলিত হয়েছে। তাহলে এইটা যে এই যে অংশটা এখানে এসে মিলিত হয়েছে বা এই অংশটা এখানে এসে মিলিত হয়েছে, যে উপর থেকে নিচে এসে, উপর থেকে নিচে এসে, তাহলে এইটা আর এটা ছিল আমার সমদশায়। তাহলে এইটার সাথে এটাও ছিল সমদশা। কিন্তু দেখো যে এইখানে এই যে এই এ এর সাথে বি, বা বি এর সাথে সি, বা সি এর সাথে ডি, বি এর সাথে ডি, এরা কিন্তু তোমার বিপরীত দশা আছে। তাহলে আমি বলতে পারি বিপরীত দশা কারা আছে। দেখো বিপরীত দশা থাকবে হচ্ছে তোমার প্রথম তরঙ্গটার মধ্যে দেখো এ সি, কারণ দেখো এ আছে উপরে, সি আছে নিচে, এ আছে উপরে, সি আছে কোথায়? নিচে। কারণ দেখো একই সাথে এ যখন সাম্য অবস্থায় আসছে, একই সাথে সি তখন সাম্য অবস্থায় যাচ্ছে। একটু ভালো করে দেখো, সাম্য অবস্থা হচ্ছে এটাকে বলি এই যে এটা দেখো ও এক্স, আমি একটু বলে দিচ্ছি কি সাম্য অবস্থাটা কি এখানে। তা দেখো ও এক্স হচ্ছে সাম্য অবস্থা, যেখানে কণার সরণ, একটু লিখে রাখো, যেখানে কণার সরণ শূন্য, যেখানে কণার সরণ হচ্ছে শূন্য। সাম্য অবস্থা সেটাই যেখানে তোমার কণার সরণটা হবে শূন্য হয়ে যাবে, কণার সরণটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বিপরীত দশা কাকে বলে আমি লিখে দিয়েছি অলরেডি, দেখো আচ্ছা। তো আমরা এখানে পেয়েছি এটা। তো দেখো বিপরীত দশা এসি হইতে পারে, বা দেখো বিসি, এসি হইতে পারে এ এর সাথে সি, বা এ এর সাথে তোমার হতে পারে ডি, ঠিক আছে। অথবা দেখো বি এর সাথে সি, অথবা হইতে পারে তোমার বি এর সাথে ডি, এটা হইতে পারে। এইখানে যদি লক্ষ্য করো তাহলে ই এর সাথে জি, আবার দেখো এখানে লিখতে পারো জি এর সাথে এফ, জি এর সাথে এফ, অথবা দেখো এফ এর সাথে এইচ, এরা হচ্ছে তোমার বিপরীত দশা। তাহলে কি লিখলাম এখানে? অথবা তুমি বলতে পারো যে ই এর সাথে এইচ, এরা হচ্ছে কি বিপরীত দশা। তাহলে কি বললাম আমি যে স্পন্দনত কোনো কণা একই সময়ে বিপরীত অভিমুখে মিলিত হলে, দেখো বিপরীত কেন বলছি, দেখো এইখান থেকে সাম্য অবস্থায় মিলিত হচ্ছে, কোথায়? সাম্য অবস্থায়।
দেখো এই কোণাটা যখন এই দেখো দুইটা কোণা দুই এই যে দেখো দুইটা কোণা এই দেখো এই একটু ভালো করে দেখো এই দেখছো এই তার মানে কি সাম্যাবস্থায় যখন কোণাটা আসতেছে সাম্যাবস্থা তখন এই কোণাটা দেখো এই কোণাটা দেখো দুইটা কোণা এই দেখো বিপরীত অভিমুখ দেখো একটা এই যে বিপরীত একটা উপর থেকে নিচে নামতেছে আরেকটা নিচ থেকে উপর উঠতেছে তার মানে কি বিপরীত অভিমুখে আছে তো যদি বিপরীত অভিমুখে থাকে এটাকে বলি আমরা বিপরীত দশা ঠিক একইভাবে এইটার ক্ষেত্রে দেখো এই কোণাটা দেখো যে এইটা কেন দেখো এইটা এখানে দেখো এই দুইটা দেখো এই দুইটা এইখান থেকে এই দুইটা দেখো এইভাবে যাচ্ছে আবার এইটা কেন সমদশায় দেখো এই একই সাথে আসছে একই সাথে আবার এইটা কেন সমদশায় দেখো একই সাথে এই একই সাথে আবার দেখো এইটা সমদশা কেন এই দেখো এই একই দিকে যাচ্ছে তাই না একই দিকে কিন্তু যদি এটা হয় দেখো এই দেখো তার মানে কি দেখাচ্ছে দেখো তো এই ভালো করে দেখো এই তার মানে কি একটা উপরে উঠতে আরেকটা নিচে নামতে তার মানে বিপরীত ভাবে তো বিপরীত ভাবে যদি থাকে এটা হচ্ছে বিপরীত দশা তাহলে বিপরীত সাম্যাবস্থা যদি বিপরীত ভাবে গিয়ে মিলিত হয় তাহলে সেটা হবে বিপরীত দশা আর একইভাবে মিলিত হলে সেটা হবে হচ্ছে তোমার সমদশা ঠিক আছে তো আমরা এখানে বিপরীত দশার সমদশাটা বুঝলাম এবার দেখো আমার যেটা হওয়ার কথা দশা হচ্ছে দুই প্রকার আমি লিখে দিয়েছি তোমাদের আগেই লিখে দিয়েছি এটা সো এরপর দেখো তোমার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা উপরিপাতন বোঝাচ্ছিলাম তাহলে উপরিপাতনে বলছিলাম লব্ধিটা বেড়ে যাবে তো লব্ধি কমে যাবে কি কথা ছিল সমদশায় লিখো এখানে সমদশায় নোট লিখো নোট নোট হচ্ছে সমদশায় মিলিত হলে লব্ধি বিস্তার বা শক্তি বা তরঙ্গের তীব্রতা বেড়ে যায় তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পায় ঠিক আছে বৃদ্ধি পায় আরেকটা বিষয় দেখো এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে বিপরীত দশায় মিলিত হলে এইটাকে তুমি এবার কোথায় বিপরীত দশায় মিলিত হলে তরঙ্গের দেখো তরঙ্গের এ বিস্তার লব্ধি বিস্তার এ হচ্ছে তরঙ্গের লব্ধি আচ্ছা তরঙ্গের দেখো লব্ধি বিস্তার কমে যায় বি লব্ধি শক্তি যেটা আছে তরঙ্গে যে লব্ধি শক্তি থাকবে কমে যায় আবার সি হতে পারে তোমার তীব্রতা লব্ধি যে তীব্রতা দেখে তীব্রতা কমে যায় সবগুলো হ্রাস পায় বুঝছো সবগুলো হ্রাস পায় এইখানে হচ্ছে তোমার লব্ধির তীব্রতা এখানে লব্ধি বিস্তার বাড়ে এখানে লব্ধি বিস্তার বাড়ে লব্ধি তীব্রতা বৃদ্ধি পায় লব্ধি শক্তিটাও বেড়ে যায় মানে হচ্ছে লব্ধি তরঙ্গের এখানে বলা আছে যে তরঙ্গের লব্ধি বা এটা বলা যায় হলে লব্ধি তরঙ্গের এখানে একটু লিখবা হচ্ছে এটাকে এইভাবে লিখবা যে লব্ধি তরঙ্গের এখানে এটা না লিখলেও লব্ধি তরঙ্গের বিস্তার কমে যায় শক্তি কমে যায় তীব্রতা কমে যায় ঠিক আছে এখন কতটা আছে লব্ধি তরঙ্গটা কি তোমার এখানে বলছে আরেকটা শব্দ পাইছো যেখানে লব্ধি তরঙ্গ এই যে দেখো কথাটা পাচ্ছি কি লব্ধি তরঙ্গ তো লব্ধি তরঙ্গটা কি তো এত কিছু পাচ্ছি লব্ধি তরঙ্গটা কি আমরা সেটার মধ্যে আসতেছি কিন্তু সেটার মধ্যে আসতেছে এখন দেখো লব্ধি তরঙ্গটা কি লব্ধি তরঙ্গটা হচ্ছে দেখো দুই বা ততোধিক তরঙ্গ দেখো দুই বা ততোধিক তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় নতুন তরঙ্গ সৃষ্টি হয় তাকে
লব্ধি তরঙ্গ বলে। তাকে কি বলবো আমরা? লব্ধি তরঙ্গ, তাকে লব্ধি তরঙ্গ বলে। আচ্ছা, তো এই কথাগুলি যেটা বলছি এখন একটু ভালো করে মিলিয়ে দেখো। এইখানে দেখো যে আমি একটু এই দুইটা তরঙ্গ দিচ্ছি, দেখো এই হচ্ছে দেখো তরঙ্গ দুইটা দিলাম, এই যে দুইটা তরঙ্গ, এই তরঙ্গ আর ধরো যে এইখানে আরেকটা তরঙ্গ আছে, এই হচ্ছে আরেকটা তরঙ্গ, দেখো এই একটা তরঙ্গ, দেখো তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে ধরো বি তরঙ্গ। এখন চিন্তা করো, এটা এক্স, এটার বিস্তার হচ্ছে এক্স আর এটার বিস্তার হচ্ছে ওয়াই, এটার বিস্তার হচ্ছে তোমার এক্স আর এটার বিস্তার হচ্ছে তোমার ওয়াই, এটার বিস্তার এক্স, এটার বিস্তার হচ্ছে তোমার ওয়াই। তাহলে এখন দুইটা মিলে যে তরঙ্গ দেখো, এখন দুইটা কি হচ্ছে দেখো সমদশায় আছে, দেখো এইটার সাথে এটা সমদশায় আছে, এটার সাথে এটা সমদশায়, এটার সাথে এটা কিন্তু সমদশা। কারণ দেখো যখন এটা নিচে যাচ্ছে এটা নিচে যাচ্ছে, যখন এটা নিচে এটা যখন উপরে উঠছে তখন এটা উপরে উঠছে, যখন এটা নিচে নামতেছে এটাও তখন নিচে নামতেছে। তার মানে দেখো এটার সাথে এটা দেখো লেভেলে আছে কি, তুমি দেখবা সমদশায় কতটুকু, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষ মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি যতটুকু অংশ সেম ভাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমদশায়, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যতটুকু অংশে দুইটা তরঙ্গের মধ্যে দেখো এইটা আর এটা কি সেম ভাবে দুইটা নিচে আছে না, তাহলে এইটার সাথে এটা সমদশায়, এটার সাথে এটা সমদশায় আছে, এটার সাথে এটা সমদশায়, এইটা আর এটা সমদশায়, এটা সমদশায়, এটা সমদশায়। তাহলে দেখা যাচ্ছে এই দুইটা এটা কি একটার উপর আরেকটা যদি পড়ে তাহলে শক্তিটা কি বেড়ে যাবে। সামনে একটা তরঙ্গ যাচ্ছে, পানির একটা ঢেউ যাচ্ছে, পেছন থেকে আরেকটা ঢেউ ধাক্কা দিল, যখন সামনের ঢেউটাকে পেছনের ঢেউটা ধাক্কা দেবে তখন কিন্তু ঢেউটা আরেকটু বড় হয়ে যাবে, ঢেউটা কি হবে একটু বড় হয়ে যাবে। তুমি দেখো তুমি হাত দিয়ে এরকম করতেছো, ঠিক আছে, অথবা ধরো তুমি পানির মধ্যে একটা হাত দিয়ে এরকম নাড়া দিতে একটা ঢেউ তৈরি হলো, এখন ওই ঢেউটার পেছনে তুমি আরেকবার জোরে যদি দাও, একটা যাচ্ছিল এদিকে, তুমি আরেকটা জোরে দাও, একই দিকে দাও, যদি একই দিকে দাও তাহলে যেটা হবে কি তোমার দেখা যাবে কি লব্ধিটা আরো বেড়ে যাবে, লব্ধিটা আরো মানে দুইটা ঢেউ একত্রিত হয়ে একটু বড় হয়ে যাবে, ঢেউটা একটু বেড়ে যাবে। তো এইটা যে বেড়ে যাচ্ছে এটাকে বলছে লব্ধি, এই যে বাড়তি অংশটা এটা কিসের একটা দুইটা মিলিত হয়ে যেটা পাচ্ছে সেটা হচ্ছে লব্ধি। তাহলে এইটা আর এটা দেখো যোগ করলে একটু বড় হবে, সমদশায় কি হবে একটু বড় হবে। এইটার সাথে এটা যদি চিন্তা করি, দেখো এটা কিভাবে আছে সমদশায়, এইটুকু আছে সমদশায়, এটুকু কি আছে, এটুকু আছে সমদশায়, আর আমার এইটুকু আছে কি সমদশায়, দেখো এইটুকু আছে সমদশায়। তাহলে এইটুকুর সাথে এইটুকু সমদশায় আছে, এইটুকুর সাথে এইটুকু সমদশায় আছে, এইটুকুর সাথে এইটুকু সমদশায়। তার মানে আমি যেটা পাবো এই হচ্ছে এই যে এইটুকু মানে হচ্ছে এখন যেটা পাবা লব্ধি পাবা, দুইটা মিলিত পাবে এই, তারপর ধরো যে এই, তারপরে এই, তাহলে এই যে অংশটা পেয়েছো এখন এটা তোমার এই যে অংশটা এটাও তোমার এক্স প্লাস ওয়াই, তারপর এই যে অংশটা তুমি পেয়েছো এটাও তোমার এক্স প্লাস ওয়াই, আর এই যে অংশটা পেয়েছো এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে তোমার লব্ধি তরঙ্গ, এটা হচ্ছে কি দেখো লব্ধি তরঙ্গ, এটা হচ্ছে কি লব্ধি তরঙ্গ, আর এটা হচ্ছে দুইটা আলাদা তরঙ্গ। তাহলে এইটা আর এইটা দুইটা মিলিত হয়ে কি করলো দেখো তো এখানে, তাহলে দেখা যাচ্ছে কি এটা কিন্তু পরিবর্তন, যখন একটার উপর আরেকটা পড়ে যাবে, একটা তরঙ্গের উপর আরেকটা পড়বে তখন দেখা যাবে কি লব্ধিটা বেড়ে যাবে, লব্ধিটা বেড়ে যাবে। একটা এক্সাম্পল দিই, তুমি একটু চেষ্টা করে দেখবা, তুমি দুই পাশে একটা লাইট জ্বালাও, একটা লাইট জ্বালালে কেমন হচ্ছে আলো এক প্রকার তরঙ্গ, তো একটা লাইট জ্বালালে কি হয় তোমার আলোর তরঙ্গটা সাধারণত আলো নরমাল, কিন্তু একটা লাইট জ্বালানোর পর তুমি যখন আরেকটা লাইট জ্বালিয়ে ফেলো তখন কেমন হয় একটু দেখো তো, হঠাৎ করে দেখো তোমার রুমটা কি আরো আলোকিত হয়ে গেল, এই যে আলোকিত হয়ে গেল, এই আলোকিত হয়ে গেছে মানে কি আলো তীব্রতা বেড়ে গেছে, আলোর তীব্রতা বেড়ে গেছে। তার মানে যখন একটা বাল্ব থেকে আলোর তরঙ্গ বের হচ্ছে, আরেকটা বাল্ব যখন তুমি জ্বালাচ্ছ তখনও তরঙ্গ বের হচ্ছে, যে দুইটা বাল্বের যে দুইটা তরঙ্গ আছে দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়ে গেছে, যখন দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়ে গেছে, এই মিলিত হয়ে যাওয়ার পরে দুইটা দেখো এই একটা বাল্বের তরঙ্গ এই আরেকটা বাল্বের তরঙ্গ, দুইটা বাল্বের তরঙ্গ যখন কি হয়েছে মিলিত হয়েছে তখন কি আলোটা বেড়ে গেছে না, আলো বেড়ে গেছে মানে কি আলো বেড়ে গেছে, আলোর তীব্রতা বেড়ে গেছে, আলো বেড়ে গেছে মানে হচ্ছে দেখো যেটা বলতেছি আলোর তীব্রতা বেড়ে গেছে তাই না, তো আলোর তীব্রতা বেড়ে গেছে মানে কি বিস্তার বেড়ে গেছে, কারণ আমরা কিন্তু জানি পড়ে আসছি বৈশিষ্ট্যের মধ্যে যে আলোর তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, আলোর যে শক্তি সেটাও তরঙ্গের যে শক্তি সেটাও বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে বিস্তার বেড়ে যাওয়া এটা কি বিস্তার, এটাই হচ্ছে বিস্তার। তাহলে লক্ষ্য করে দেখো এইটা এবং এটা, তার মানে হচ্ছে তীব্রতা বেড়ে গেলে, এটা যদি একটা বাল্ব হয়, এটা যদি আলো হয়, দেখো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে প্রথম লাইটের আলো, এটা হচ্ছে কি প্রথম লাইটের আলো, প্রথম লাইটের
আলো, আর এটা হচ্ছে কি দ্বিতীয় লাইটের আলো, দ্বিতীয় লাইটের আলো। আচ্ছা, এখন চিন্তা করে দেখো এই লাইট আর এই লাইট, দুইটা লাইট, আর এটা হচ্ছে দুইটা লাইটের, এটা হচ্ছে কি লব্ধি। দেখো দুটি লাইটের একত্রে আলো, দুটি লাইটের একত্রে আলো। ঠিক আছে, তো দুইটা লাইটের একত্রে আলো কি হয়েছে, একত্রে যখন হচ্ছে তখন বড় হয়ে গেছে। এখানে বিস্তার মানে ডেউটা বড় হয়ে গেছে, ডেউটা বড় হয়ে গেছে মানে হচ্ছে তার তীব্রতা বেড়ে গেছে, বিস্তার বেড়ে গেছে। তাহলে এইটার বৈশিষ্ট্যটা কি, এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো এখানে বৈশিষ্ট্য হচ্ছে আলোর তীব্রতা বেড়ে গেছে। আলোর বা তরঙ্গের, এখানে বলতে পারো আলোর মানে কি, আলো মানেই তো তরঙ্গের তীব্রতা বেড়ে গেছে, বেড়ে গেছে, তাই না? দ্বিতীয়ত কি হয়েছে, বিস্তার বেড়ে গেছে। মূলত আগে বিস্তার বেড়েছে। আর তৃতীয়ত কি বলতে পারি, শক্তি বেড়েছে। শক্তি বেড়েছে। বুঝতে পেরেছো? তাহলে সমদশায় যদি এটা কি সমদশায় মিলিত হয়েছে, সমদশায় মিলিত হলে আলোর তীব্রতা বেড়ে যাবে। আলোর কি বেড়েছে, এখানে লিখবা তীব্রতা, আলোর তীব্রতা, এটা হচ্ছে আলোর তীব্রতা বেড়েছে, মানে কি আলোটা বেশি দেখা যাচ্ছে, আলোর তীব্রতা বেড়ে গেছে, বিস্তার বেড়েছে, শক্তি বেড়েছে। কেন বেড়েছে, কোথায় বেড়েছে, সমদশায়। কোথায় বেড়েছে, সমদশায় ঘটছে। যখন পরিবর্তনটা সমদশায় ঘটবে তখন আলোর তীব্রতা বেড়ে যাবে। আলোর তীব্রতা আমি কেন বলবো, শুধুমাত্র তরঙ্গের তীব্রতা বেড়ে যাবে। আমি কথা বলছি দুইটা কথা, আমি যে কথা বলছি একই কম্পাঙ্কের আরেকটা শব্দ যদি একই দিক থেকে মিলিত হয় তখন আমার এই সাউন্ডটা অনেক বড় শোনা যাবে, অনেক বেশি শোনা যাবে। আচ্ছা, ঠিক একইভাবে পানিতে সৃষ্ট ঢেউটা যখন একটা ঢেউ আরেকটা ঢেউয়ের উপরে পড়বে, একই দিক থেকে গিয়ে পড়বে, তখন একটা ঢেউ, ওই মিলিত ঢেউটা বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু পরেরটা আসে। আচ্ছা, এবার দেখো আমরা এরপরে চাই আমরা, তো এটা গেল হচ্ছে তোমার প্রথম লাইট, দ্বিতীয় লাইট গেল। একটু তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। এবার আমরা দেখবো হচ্ছে এখানে গেল দুই বাদ, এখানে দেখি একটু লব্ধি তরঙ্গ তো গেল। এবার দেখো যে আরেকটা ঘটনা ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে যদি এরকম হয়, এই হচ্ছে দেখো এই একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, এই একটা তরঙ্গ এখানে যাচ্ছে, ধরো এই, তাহলে এইটুকু কি আমি ধরলাম এক্স, আর এইটুকু ধরলাম হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে আমার এক্স, এরকম। আচ্ছা, আরেকটা তরঙ্গ ধরো এখানে আছে এই। এখন যদি আমি এভাবে ধরি, দেখো এই, তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো দুইটা তরঙ্গ, যে এই যে দেখো এইটার, যেটা আমি একটু ক্লিয়ার করে দেই এই, অথবা আমি যদি এটা একটু বড় ধরি, একটু বড়, এখানে একটু বড় করে নিলাম, একটু বড় করে এই, তাহলে দেখো তো এই, আর একটু বড় করে নিলাম, আর ধরো যে এটা এইভাবে দিলাম। এখন চিন্তা করে দেখো এইটুকু হচ্ছে কি আমার, এইটুকু এক্স, এটা এক্স, এটা হচ্ছে দেখো এইখানে হচ্ছে কি ওয়াই, এটা কি ওয়াই, এটা কি ওয়াই। এবার একটু লক্ষ্য করে দেখো এখানে বিস্তার, এখানে যে বিস্তারটা আছে, বিস্তার কত এক্স, আর এটার যে বিস্তার আছে, এটার বিস্তার হচ্ছে ওয়াই। ঠিক আছে, একটু ভালো করে দেখো, ধরো যে এটা হচ্ছে একটা সাদা বাল্বের আলো, সাদা লাইটের আলো, এটা হচ্ছে সাদা লাইটের আলো, ঠিক আছে। আর এইটা ধরো যে এইটা যেটা সাদা লাইটের আলোক তরঙ্গ, সাদা লাইটের আলোক তরঙ্গ। আচ্ছা, আর এইটা ধরো যে তুমি একটা হলুদ লাইট, হলুদ না ধরো সাদা, এখানে দিলাম হচ্ছে গ্রিন, সবুজ লাইট, একটা সবুজ বাতির আলো, একটা সবুজ বাতির আলোক তরঙ্গ। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে সবুজ বাতির আলোক তরঙ্গ। এখন যে ঘটনাটা ঘটবে তোমার, এখন যেটা ঘটবে দেখো তো, এই দুইটার দেখো এইটার একটা বিপরীত, দেখো এটা যাচ্ছে উপরে, ঠিক এটা যাচ্ছে নিচে। তার মানে কি হচ্ছে একই সময়ে যদি ভালো করে দেখো, একই সময় দেখো এইটা উপরে উঠতে একটা নিচে নামতেছে। যখন এইটা যখন নিচে নামতেছে, দেখো এইটা যখন উপরে উঠতেছে তখন এটা কি করতেছে, নিচে নামতেছে। যখন এটা উপরে তখন এটা কি নিচ্ছে। তাহলে একই সাথে তারা কিন্তু বিপরীত ভাবে অবস্থান করছে। যখন বিপরীত ভাবে অবস্থান করে তখন কি হয়, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার এক বন্ধু তোমাকে এরকম ধরে হেঁচকে ধরে টানছে, ঠিক আছে, আরেকজন কি করতেছে এই দিকে টানছে। এখন দুই বন্ধু, তুমি মাঝখানে দাঁড়ায় আছো, তোমার এক বন্ধু এদিকে টানতেছে, এক বন্ধু এদিকে টানতেছে। একজনে টানতেছে 20 নিউটন বলে, 100 নিউটন বলে, আরেকজনে টানতেছে ধরো যে 150 নিউটন বলে। এখন চিন্তা করে দেখো
তুমি কোন দিকে হেরে যাবা? যে 150 নিউটন বল দিয়ে তোমাকে টানছে তুমি তার দিকে চলে যাবা। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কেন তার দিকে চলে যাচ্ছ, একটু বলতে পারবা? বলো তো ঝটপট। তোমার দুই বন্ধু, তুমি মাঝখানে দাঁড়িয়েছো, এক বন্ধু তোমাকে 100 নিউটন বলে এদিকে টানছে, আরেক বন্ধু তোমাকে 150 নিউটন বলে এদিকে টানছে। আমার প্রশ্ন হচ্ছে তুমি কোন দিকে যাবা? 150 নিউটনের দিকে নাকি 100 নিউটনের দিকে? যদি 150 নিউটনের দিকে যাও তাহলে কত নিউটনের জন্য তুমি 150 নিউটনের দিকে যাচ্ছ? তাহলে এখানে লব্ধি বল কত? লব্ধি বলটা কত বলো তো দেখি। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো যে তোমার বন্ধু তোমারে এইদিকে টানতেছে 150 নিউটন বলে এত নিউটন, আরেকজনে টানতেছে এদিকে 100 নিউটন বলে। তাহলে একটু চিন্তা করে দেখো, এদিকে টানতেছে 100 নিউটন বলে, এদিকে টানতেছে কত 50 নিউটন বলে। যদি টানে তাহলে এইখানে কিন্তু 100 যোগ 50 আছে, 100 যোগ 50 নিউটন আছে, বুঝতে পারছো? এখানে দুইটা বল আছে, এই যে 100 150, দেখো তোমার এই বন্ধু একজন এদিকে আছে, আরেকজন বন্ধু এদিকে আছে, তাহলে ওর যে 100 নিউটন আছে ওর কত 150 নিউটন, তাহলে ও এদিকে টানতেছে ও এদিকে টানতেছে। তাহলে এইখানে যখন 100 নিউটন, এখানে কিন্তু 100 নিউটন প্লাস আছে 50 নিউটন, তার মানে হচ্ছে দেখো 150 নিউটন এদিকে কাজ করতেছে, 100 নিউটন এদিকে কাজ করতে। তাহলে এই 100 নিউটনের সাথে এই 100 নিউটনের সাথে এই 100 নিউটন কিন্তু গ্যাচাং গ্যাচাং হয়ে যাবে। তাহলে থাকতেছে কত 50 নিউটন। এই 50 নিউটনের জন্য কিন্তু বস্তু তুমি ওই দিকে চলে যাবা, ওর দিকে চলে যাবে, কারণ ওর তোমার টানতেছে 150 নিউটন বলে। তাহলে 100 আর 100 গ্যাচাং গ্যাচাং বিপরীত ভাবে কাটা যাবে, আর বাকি যে 50 থাকবে সেটা নিয়ে যাবে। এবার এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাই। এইখানে x, এটা হচ্ছে y। এখানে নরমালি দেখো x টা কিন্তু y এর চেয়ে ছোট, এই তরঙ্গটা বড়, ছোট এই তরঙ্গটা হচ্ছে বড়, তাই না? তাহলে চিন্তা করে দেখো এদিকে একটু বেশি থাকবে, তাহলে লব্ধি তরঙ্গ আমার যেটা সৃষ্টি হবে, লব্ধি তরঙ্গটা এবার দেখো। তো লব্ধি তরঙ্গটা এখন চিন্তা করে দেখো, আমি একটু সংখ্যা দিয়ে বোঝাই। ধরো এখানে দেয়া আছে কত 10, আর এইখানে ধরো দেয়া আছে 15, তাহলে নিচে কত থাকতেছে? তাহলে দেখো 10 আর আছে কত, এখানে আছে কিন্তু 15, তাহলে দেখো এখানে কত, এই যে 15 মানে কি 10 যোগ 5 আছে না? তাহলে এই 10 আর এই 10 কি কাটা যাবে, থাকতেছে কত 5। এই 5 কোন দিকে থাকছে? নিচের দিকে। অতিরিক্ত কোন দিকে আছে? নিচের দিকে বেশি আছে না? তাহলে আমি কি লিখবো এখানে? নিচের দিকে একটু 5 লিখবো, একটু কম, এই দেখো এই 5 লিখলাম। এবার এখানে আসো, এটা কত 15, এটা কত 10, তাহলে কাটাকাটি করার পরে এখানে 5 বেশি থাকবে, এখানে 10, এখানে আছে কত 5, তাহলে কি দেব এখন উপর দিকে। এখানে কোথায় দেখো, এটা কিন্তু উপরে আছে, এটা নিচে, এই যে এটার সাথে এটা, তাহলে এইটা আছে কি নিচে, কিন্তু এটা আছে উপরে, তাহলে এটা একটু মান বড়, এটার মান ছোট, তাহলে এই তরঙ্গটা আমার কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে। তা তরঙ্গটা থাকবে আমার এই উপর দিকে। কত থাকবে এখানে? এখান থেকে 5, এখান থেকে কত থাকতেছে 5। এবার এখানে কত আছে? ধরো এটার মান 15, আর এটার মান কত আছে 10, তাহলে এই দিকে 10, এটা আছে কত 15, তাহলে কাটাকাটি করার পর 10 আর এখানে 15, তার মানে এইখানে 15 মানে কি 10 যোগ 5 না? তাহলে এই যে 10 আর এই 10 হচ্ছে গ্যাচাং করে ফেলো, গ্যাচাং, তাহলে থাকতেছে কত 5, কোন দিকে থাকতেছে? নিচের দিকে থাকতেছে, তাহলে এই হচ্ছে তোমার 5। এখন চিন্তা করে দেখো, এই তরঙ্গ হচ্ছে, এটা তরঙ্গ ছোট, এটা চেয়ে ওটা ছোট, তার মানে হচ্ছে লব্ধি তরঙ্গটা কি হয়? তীব্রতা হ্রাস পায়। এখন যদি এরকম হয়, সাদা একটা বাল্বের সাথে তুমি যে একটা সবুজ একটা বাতি জ্বালিয়ে দাও, নরমালি দেখা যায় কি সাদা বাল্বে যত আলো দিচ্ছিল, দুইটা গ্রিন লাইটটা, সবুজ বাতি আর লাল সাদাটা একসাথে মিক্স যখন হবে, তখন আলোর তীব্রতা তেমন একটা বেশি দেখা যাবে না, বরং কম দেখা যাবে। ধরে নাও সেটা কম দেখা যাবে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এবার দেখো, তাহলে কম শোনা যাবে। এখন যে ঘটনাটা ঘটবে, তাহলে এখন কি ঘটবে? তাহলে এখন যেটা ঘটবে তোমার, তাহলে এখন এখানে যে লব্ধি তরঙ্গে দেখো, এখন যে এটা হচ্ছে কি লব্ধি তরঙ্গ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গ, ঠিক আছে? তবে এইখান থেকে দেখো যে দুইটি বিপরীত দশায় মিলিত তরঙ্গদ্বয়ের লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের দেখো এক বিস্তার, দেখো বিস্তার কি এ কি কমে যায়, এ কি হয়ে যাবে? কমে যাবে, বিস্তারটা কমে যাবে। দুই হচ্ছে কি আলোর তীব্রতা, এখানে কি হচ্ছে? আলোর তীব্রতা হ্রাস পাবে, আলোর তীব্রতা হ্রাস পাবে। আর তৃতীয়ত হচ্ছে আলোক তরঙ্গের
আলোক তরঙ্গের শক্তি শক্তি হ্রাস পায়, শক্তি কমে যায় বা হ্রাস পায়। ঠিক আছে, এই হচ্ছে এইটার বৈশিষ্ট্যটা। এবং এখানে একটু ভালো করে দেখো যে লব্ধি তরঙ্গটা মাথায় রাখবা, এটা আরেকটা নোট, এটা একটা নোট, আলাদা একটা নোট, যে লব্ধি তরঙ্গ এটা হচ্ছে বিপরীত দশা থাকলে লব্ধি তরঙ্গের মান, লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার মূল তরঙ্গের যে কোনো একটির বিস্তার অপেক্ষা কম হবে, বিস্তার অপেক্ষা কম হবে। তো এটা কারা বুঝো নাই? এই যে কথাটা বলছি আমি, ক্লাস একটা রয়েছে বাট বয়েস আসতেছে না। আচ্ছা, আমি বয়েস আসতেছে না তোমরা বলতেছো, বাট বয়েস আসতেছে না, আমি ওই বয়েসটা শুনতেছি। আচ্ছা, তোমরা কি তোমাদের কি সমস্যা হচ্ছে এখানে? তোমাদের কি সমস্যা হচ্ছে? কি বলো? ফরদিনীরা, আচ্ছা, তো কার কার সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ বুঝছি ভাইয়া। কেউ রিয়েক্ট দিয়ে না, রিয়েক্ট দিলে আমার নেট প্রবলেম হয়। আচ্ছা, সো আমরা জাস্ট কমেন্ট করার দরকার নেই, যখন আমি তোমাদের প্রশ্ন করি যে বুঝছো কিনা তখন তোমরা এই কাজটা করো, ঠিক আছে? নো প্রবলেম। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো আমরা এখানে কিন্তু যে লব্ধি তরঙ্গের বিস্তার, এই যে লব্ধি তরঙ্গ, এটা দেখো, এইটা কিন্তু মূল তরঙ্গ বলতে এই দুইটাকে বোঝাচ্ছি, এইটাও মূল তরঙ্গ, এইটাও মূল তরঙ্গ, তাহলে এইটার চেয়েও ছোট, এটার চেয়েও কিন্তু এটা ছোট, এই জন্য বলছে লব্ধি তরঙ্গের বিস্তার। এই যে দেখো, লব্ধি তরঙ্গের বিস্তার কত আছে? 5। বিস্তার কত আছে? 5। বিস্তার মূল তরঙ্গের যে কোনো একটির চেয়ে, মূল তরঙ্গের যে কোনো একটি বিস্তার অপেক্ষা, যে কোনো একটির বিস্তার অপেক্ষা কম হবে। যেমন এটা দেখো, এটার বিস্তার আছে কত? 10। এটার বিস্তার কত ছিল? 10। এটার বিস্তার কত ছিল? 15। কিন্তু এখানে আছে 5। এই 5 10-এর চেয়েও ছোট, এই 5 15-এর চেয়েও ছোট। বুঝতে পেরেছো? এরকম হবে। আচ্ছা, এবার দেখি আমরা, দেখো এবার আমরা, তার মানে আমরা কিন্তু এটা শেষ করলাম যে দশা কাকে বলে। আমরা পেয়েছি এখানে উপরিপাতনটা কি, দশা কাকে বলে, দশা কত প্রকার, আর দশার লব্ধি তরঙ্গ কি, এগুলো আমরা পেয়েছি, তাই না? অনেক কিছু কিন্তু এখানে পেয়েছি আমরা। এবার দেখো, এখানে তোমার অপবর্তন ছিল, অপবর্তনটা কি? তো সাধারণত দেখো, অপবর্তন একটা শব্দ আছে। তো অপবর্তন হচ্ছে একটা গঠন, দেখো যে শুরু, আচ্ছা, অপবর্তন একটা আছে, আরেকটা তোমার আছে কি? আচ্ছা, অপবর্তন, আলোর প্রতিসরণ আছে, প্রতিসরণ, ঠিক আছে। আরেকটা আছে আলো প্রতিফলন আছে। তারপরে আছে কি? সমবর্তন আছে কি? সমবর্তন। আচ্ছা, এই কতগুলি রাশি আছে, কতগুলি অংশ আছে আমার। এবার দেখো, আমরা যেটা বলছি অপবর্তনটা কি। তো অপবর্তনটা হচ্ছে কোন সরু ছিদ্র পথ দিয়ে, তোমরা একটু ওয়েট করো, আমি একটু ডাস্টার নিয়ে মার্কার। দেখো, যেটা বললাম যে আলো, দেখো আলোক তরঙ্গের ক্ষেত্রে যদি বলি যে আলোক তরঙ্গ কোন সরু ছিদ্রপথ দিয়ে, দেখো সাধারণত এখানে আমরা অপবর্তনটা, আচ্ছা অপবর্তন, আচ্ছা কোন সরু ছিদ্রপথ দিয়ে সরু ছিদ্রপথ দিয়ে বা কোনো ধার ঘেঁষে যাওয়াটা, যে এই যে ধার ঘেঁষে যায়, এটাকে বলি আমরা তোমার অপবর্তন। আমি আবার বলছি, আলোক তরঙ্গ বা কোনো সরু ছিদ্রপথ, কোনো সরু ছিদ্রপথ অথবা কোনো ধার ঘেঁষে, অথবা কোনো ধার ঘেঁষে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনাটা, আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে, ঘটনাকে অপবর্তন বলে, অপবর্তন বলে। তোমরা অনেক সময় দেখো না, একটা ছিদ্রপথ দেখবা যে তোমরা অনেক সময় দেখবা যে যাদের রুম এমন একটা সরু ছিদ্র, জানালা দিয়ে একটা ছিদ্র দেখো, ওই জানালা দিয়ে ছিদ্রটা দেখবা আলোটা যখন প্রবেশ করে তখন দেখবা কি ওইটা দিয়ে তোমার আলোটা কি হচ্ছে অনেক বড় হবে, মানে হচ্ছে একটা
মানে প্রবেশ করতেছে এবং বেঁকে যাচ্ছে আলোটা, যাওয়ার কথা ছিল। যেমন আমি ধরো দাঁড়িয়ে আছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার আলোটা যেভাবে হওয়ার কথা ছিল, শ্যাডোটা কি, আমার শ্যাডোটা পড়ছে অন্য জায়গায়, একটা ছায়া অঞ্চল তৈরি হচ্ছে, একটা শ্যাডো তৈরি হয়। মানে হচ্ছে এরকম, দেখবে যে তুমি যখন দরজাটা খোলো, এখন রাতের মধ্যে তুমি যদি দরজা খোলো, দেখবে মানে হচ্ছে আলোটা যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু আলোটা সোজা নাকি হালকা একটু শ্যাডো পড়ছে, আলোটা এভাবে কিন্তু যাওয়ার পরে একটু শ্যাডো পড়ছে, কিন্তু সেই শ্যাডোটার মধ্যে একটু আলো আছে। ওই যে আলো একটা অংশ আছে, ওইটা হচ্ছে তোমার, দেখাতে পাচ্ছি না এখানে তোমাদের, এই যে দেখো আমি একটু হাতটা দেখো, এই যে, তো আমার হাত এখানে, আলোটা কিন্তু এখানে কিন্তু আলো যাওয়ার কথা না, কিন্তু এখানে একটু হালকা শ্যাডো পড়ছে, দেখো এই যে শ্যাডোটা, কোনো কিছু ধার গেছে যখন আলোটা বেঁকে যায়, ওই আলো বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা অপবর্তন বলতে পারি। বুঝতে পেরেছো? অপবর্তন বলতে পারি। এবার দেখো প্রতিসরণটা কি। প্রতিসরণ, প্রতিসরণটা দেখো, তো আলো বা তরঙ্গ এক মাধ্যম থেকে, তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করাকে তরঙ্গের প্রতিসরণ বলে। তরঙ্গের আচ্ছা, গমন করাকে প্রতিসরণ বলে। তো নর্মালি প্রতিসরণটা আমরা তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করাকে প্রতিসরণ বলে। যেমন আলোটা কি বাতাসে আছে, বাতাস থেকে পানিতে চলে গেল, তাই না? তো দুইটা মাধ্যম, তো এখানে প্রতিসরণের জন্য দুইটা মাধ্যম দরকার। আলো তো তরঙ্গ, এখন আলো বাতাসে আমরা দেখছি এখন এখানে আছে, কিন্তু পানির নিচেও তো আলো পৌঁছায়, তাই না? এই যে পানির নিচে যে আলোটা পৌঁছাচ্ছে, এটা কিন্তু তরঙ্গের একটা প্রতিসরণ। শব্দের প্রতিসরণটা কিভাবে হয়? আমি যদি বলি, দেখো আমি কথা বলছি, এখন আমি যখন কথা বলছি, তুমি ধরো যে দুইটা ঘটনা হইতে পারে। দেখো আমি কথা বলছি, তো এখানে একটা আমার মুখে একটা লোহা লাগানো আছে, এভাবে ধরে রাখছি একটা লোহা, তো লোহাটা হয়তো একটা লোহার রড আছে, তো বা একটা পাইপ আছে, বা লোহার রডই দিলাম। এখন ওইটা মুখে লাগাইয়া আমি যদি এরকম শব্দ করতে থাকি, তো দেখো জোরে কথা বলতে থাকি, তো ওই কথাটা বাতাসেও তোমার কানে যাবে, আবার ওই মাধ্যমেও যাচ্ছে, ওই মাধ্যম দিয়েও তোমার কানে পৌঁছাচ্ছে। তাহলে দেখবে যে একই কথা তুমি বাতাস দিয়েও শুনতে পাচ্ছ, একই কথা তুমি লোহার ওইটার ভেতর দিয়েও, রডের মধ্যে দিয়েও তুমি শুনতে পাচ্ছ, বা একটা সাউন্ড তুমি শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছ, তার মানে কি আমার মুখ থেকে বের হয়ে, আমার মুখ কোথায় আছে? বাতাসে আছে। তো বাতাসে আছে, বাতাস থেকে লোহাতে যখন যাচ্ছে, এই লোহার থেকে তোমার কানে গিয়ে পৌঁছাচ্ছে, মাধ্যম পরিবর্তন করছে। তো যখন মাধ্যমটা পরিবর্তন করছে, দেখো কঠিন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে, তো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন শব্দটা যাচ্ছে, এখানে শব্দের প্রতিসরণ হচ্ছে। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন শব্দটা গমন করছে, এটাও কিন্তু শব্দের প্রতিসরণ। আচ্ছা, এরপরে আমরা দেখি প্রতিফলনটা কি। তো তরঙ্গ যখন, এখানে বলতে পারি তরঙ্গ যখন কোনো মাধ্যমের দেখো কোনো মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে, দেখো কোনো মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, আচ্ছা বলছে এখানে উৎসের কাছে ফিরে আসে, তাকে তরঙ্গের প্রতিফলন বলে, প্রতিফলন বলে। আচ্ছা, তো তরঙ্গের বিষয়টা হচ্ছে এরকম, প্রতিধ্বনি যেটা আমরা বলি, আমরা অনেক সময় হঠাৎ করে একটা প্রতিধ্বনি, আমি কথা বলছি, আমার কথাটাই আমার কানে ফিরে আসছে, এই যে আমি কথা বলছি, আমার কথাটাই কিছুক্ষণ পর আমার কানে ফিরে আসলো, এটি হচ্ছে প্রতিধ্বনি, এটাকে বলি আমরা প্রতিধ্বনি। এই যে প্রতিধ্বনিটা আছে, এই প্রতিধ্বনির অপর নামই হচ্ছে প্রতিফলন, প্রতিফলন। তো শব্দেরও প্রতিফলন হয়, আবার আলোর ক্ষেত্রে প্রতিফলন হয়। যেমন আলো এক মাধ্যম থেকে গিয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসাটাকে বলি আলোর প্রতিফলন। শব্দ যখন একটা মাধ্যম থেকে গিয়ে কোনো মাধ্যমে বাধা পেয়ে ঠিক আগের অবস্থানে ফিরে আসে, এটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি, এটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি।
আচ্ছা, তো শব্দের প্রতিধ্বনি অথবা শব্দের প্রতিফলন বলা হয়। সমাবর্তন দেখো, সমাবর্তন, তো সমাবর্তনটা কি দেখো এখানে বলছে যে এটা কি কোন তরঙ্গের, দেখো কোন তরঙ্গের সকল কণা, দেখো কোন তরঙ্গের সকল কণা একই সময়ে নির্দিষ্ট দিকে, একই সময়ে নির্দিষ্ট দিকে কোনো তলে সীমাবদ্ধ থাকলে তাকে সমাবর্তন বলে, সমাবর্তন বলে। আচ্ছা, তো এখানে সংকলন লিখে দিলাম, এখানে মোটামুটি যে কোনটা কি মূলত এগুলো লিখে দিলাম। তো সমাবর্তনটা হচ্ছে তোমার এরকম যে ধরো যে একটা তল আছে, তল মানে কি একটা, ধরো যে তল বলতে যে যার ক্ষেত্রফল আছে, এক কথা হচ্ছে তল মানে হচ্ছে যার ক্ষেত্রফল আছে। তো যদি দেখো যে একটা তরঙ্গ যাচ্ছে, এই যে দেখো এই যে সীমাবদ্ধ আছে মানে যেতে পারতেছে কোনো তলের মধ্য দিয়ে, যদি এই যে দেখো এটা একটা তল মানে কি একটা আয়তাকার একটা বাক্স ধরতে পারো, একটা আয়তাকার একটা পেপার। এখন কি করতেছে একটা দড়ি দিয়ে তুমি ওই দাঁড়াও। আচ্ছা, এরকম চিন্তা করো তো, জাস্ট এরকম চিন্তা করো। এখন এটার ভিতরে একটা দড়ি নাও, দড়ি নিয়ে তুমি এরকম নাড়াইতে থাকো। যদি এরকম নাড়াইতে গেলে এইটার ভেতর দিয়ে ঢেউগুলো যেতে পারে, এটার ভেতর দিয়ে ঢেউগুলো সঠিকভাবে যেতে পারে, ঢেউগুলো যদি এটার ভেতর দিয়ে যেতে পারে তাহলে এটা হচ্ছে সমাবর্তন। এটাকে বলি তলে থাকা, একটা তলে নির্দিষ্ট দিকে থাকা বা নির্দিষ্টভাবে থাকলে। আমি আবার বলছি, তোমার কাছে এরকম একটা বাক্স আছে, দেখো এক্সাম্পলটা আমি দেখাইতে পারতেছি না তোমাদের। তো যদি এরকম একটা বাক্স ধরো, তাহলে এর ভেতর দিয়ে একটা দড়ি এরকম ভাবে দিচ্ছ, দড়ির প্রত্যেকটা ঢেউ এর ভেতর দিয়ে যাচ্ছে সুন্দরভাবে, ঢেউ যাচ্ছে, এত করে কি হাতেও লাগতেছে না, এই হাতে কিন্তু লাগতেছে না, এর ভেতর দিয়ে যাচ্ছে। যখন এর ভেতর দিয়ে যাবে, বুঝতে পারছো, এর ভেতর দিয়ে যখন যেতে পারবে দড়ির কম্পনগুলি, একটা দড়ি বা একটা রশির কম্পনগুলি যদি এটার ভেতর দিয়ে যেতে পারে, তখন এটাকে বলবো আমরা সমাবর্তন। আচ্ছা, এবার চিন্তা করো। সো মোটামুটি হচ্ছে আমরা কি বললাম, আমি যদি কমন ভাষায় বলি, তোমরা এখন এসএসসি লেভেলে আসো, তাই তোমাদেরকে আমি ওরকম ডিপ লেভেলের কোনো কিছু বোঝাই না। সো আমি সহজ ভাষায় যদি বলি যে অপবর্তনটা হচ্ছে আলোর বেঁকে যাওয়ার একটা ঘটনা, যেমন আমি দাঁড়িয়েছি এখানে, আলোটা এখানে, কিন্তু আমার শ্যাডোটা আমার জায়গায় না থেকে শ্যাডোটা কি হচ্ছে একটু বেঁকে গেছে, শ্যাডোটা আমার সোজাসুজি পড়ার কথা, কিন্তু শ্যাডো সোজাসুজি না পড়ে কিছুটা বেঁকে গেছে। তুমি দেখবা যে দরজা বা জানালা একটা জায়গায়, তুমি এই মোবাইলটা দেখো, এই মোবাইলটা যখন আমি এইখানে রাখছি, দেখো এইখানে রাখছি, তা আলোটা এখানে কিন্তু শ্যাডো পড়ছে, একটা শ্যাডোটা এখানে না পড়ে আর শ্যাডোটা পড়ছে এখানে, অথবা মোবাইলটার যতটুকু আকার ছিল ততটুকু আকার না পড়ে তার চেয়ে বড় আকার হয়ে গেছে, অথবা তার চেয়ে ছোট আকার হয়ে গেছে, তাহলে এখানে আলোটা বেঁকে গেছে একটা। এই যে আলোটা বেঁকে যাওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে তোমার অপবর্তন। আর আলো একটা নির্দিষ্ট তলের মধ্যে যদি নির্দিষ্টভাবে স্পন্দন দিতে থাকে, কম্পন দিতে পারে, নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকতে পারে, সেটাকে বলি আমরা সমাবর্তন। আর প্রতিসরণটা হচ্ছে আলোটা যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, এটা হচ্ছে প্রতিসরণ। আর প্রতিফলনটা হচ্ছে আলো যখন কোন একটা মাধ্যম বাধা পেয়ে ঠিক উৎসের কাছে ফিরে আসবে, এটা হচ্ছে কি বলবো, এটা প্রতিফলন। আর উপরিবর্তন হচ্ছে দুই বা ততোধিক তরঙ্গ যখন একটার সাথে মিলিত হয়ে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি করতে পারে, লব্ধি তরঙ্গ সৃষ্টি করে লব্ধির বিস্তার বা তীব্রতা বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে, সেটা হচ্ছে উপরিবর্তন। এই ছিল আমাদের মোটামুটি এটা। তো এই গেল আমাদের মোটামুটি। এবার আসি তাহলে আমরা কিন্তু অনেকগুলো দেখলাম, সো বৈশিষ্ট্যগুলি দেখলাম, এবার আমরা রাশিগুলি দেখব। তোমাদের মোটামুটি বৈশিষ্ট্যগুলি আমি সবগুলি বলছি, তরঙ্গের কি কি থাকে সেটা বললাম। এবার আমরা দেখবো হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। দেখো তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলি দেখব। তো তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলির মধ্যে যা যা আছে তোমাদের গত ক্লাসে অলরেডি একটা বলছিলাম, ধরো এটা একটা তরঙ্গ আছে। এখন এটা যদি তরঙ্গ হয় তাহলে এটা হচ্ছে কি বিস্তার, এখানে সর্বোচ্চ সরণ, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা ধরো হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, যদি ডি হয় তাহলে এই যে এটা আছে এটাকে বলি আমরা, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা আমরা জানি হচ্ছে তরঙ্গ, গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর এইটাও তরঙ্গ শীর্ষ,
এটাও তরঙ্গ সৃষ্টি হয়, এইটা হচ্ছে তরঙ্গপাত, এটাকে বলি আমরা তরঙ্গপাত। তাহলে এইটাও তরঙ্গপাত, আবার এইটাও তরঙ্গপাত, ঠিক আছে, দুইটা তরঙ্গপাত। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্ট, এই যে এগুলো, এই যে এটা, এই যে রেখাটা, এটা ধরো যে এক্স, তাহলে এটা হচ্ছে তোমার ও, তাহলে এখানে ও এক্স রেখা যেটা দেখতে পাচ্ছ, ও এক্স রেখাটা হচ্ছে সাম্যাবস্থা, ও এক্স রেখাটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা ও এক্স রেখাটা। এবার চিন্তা করো আমরা যেটা দরকার, তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার পর্যায়কাল, একটা হচ্ছে তোমার আছে পর্যায়কাল, যা গত ক্লাসে হয়ে গেছে, প্রথম ক্লাসে হয়েছে পর্যায়কাল কাকে বলে। দ্বিতীয়ত আছে তোমার স্পন্দন, পূর্ণ স্পন্দন সংখ্যা, এখানে বলতে পারি পূর্ণকম্পন বা স্পন্দন সংখ্যা। উল্লেখ্য যে স্পন্দন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তারপর তোমার আছে বিস্তার আছে, বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তারপর তোমার আছে হচ্ছে বিস্তারের পর কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ককে আমরা এফ দিয়ে প্রকাশ করি, কম্পাঙ্ক হচ্ছে এফ। শব্দের বেগ, এরপর হচ্ছে তোমার দূরত্ব, তরঙ্গের দূরত্ব, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তো তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এস। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, এরপর আছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, আর এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার তরঙ্গ বেগ, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে এইগুলো হচ্ছে আমাদের তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। পর্যায়কাল, কম্পাঙ্ক, কি গেল, বিস্তার, পর্যায়কাল, স্পন্দন সংখ্যা, বিস্তার, কম্পাঙ্ক, দূরত্ব, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে তরঙ্গ বেগ। আরো আছে আমরা যেটা বলি দশাটাকে আর পরিমাপ করি না, কিন্তু দশা তো এই সবগুলোকে দশা বলতে পারি, তরঙ্গের বেগ, ত্বরণ, সরণ, এগুলোকে বলি আমরা দশা। তো দশাটা অলরেডি গেল। এবার পর্যায়কাল কাকে বলে সেটা আমি দিয়েছি, গত ক্লাসে দিয়ে দিছি। পূর্ণকম্পন কাকে বলে, কম্পনটা কাকে বলে সেটা যদি বলি, তো সংজ্ঞাগুলো তোমরা নিচে লিখবা, আমি বলে দিচ্ছি। দেখো, পূর্ণকম্পন হচ্ছে যাত্রা বিন্দু থেকে, দেখো সাম্যাবস্থার কোন একটা বিন্দু থেকে যাত্রা করে যদি বিন্দুটা সাম্যাবস্থায় ফিরে আসে সেটাকে বলি আমরা পূর্ণকম্পন। আমি আবারও বলছি, আচ্ছা, কথা না বলে আমরা করি। দেখো, পর্যায়কালের সংখ্যাটা আগে দিয়েছি, তা পর্যায়কালটা দিচ্ছি না, আমি পূর্ণকম্পনে, দেখো পূর্ণকম্পন অপর আরেকটা হচ্ছে তোমার এটা দোলন বলি, পূর্ণ দোলন, এর অপর নাম হচ্ছে পূর্ণ দোলন। তো পূর্ণ দোলনটা কি, আমরা যদি সেটা সংখ্যাটা দিই, তাহলে এগুলো মুছে দিচ্ছি আমি, একটা করে দিচ্ছি আমি। দেখো, তো পূর্ণ দোলন কাকে বলে, স্পন্দনশীল কোনো কণা, স্পন্দনশীল মানে কি, কাঁপছে, কম্পনরত, স্পন্দনশীল কোনো কণা সাম্য অবস্থার কোন একটা বিন্দু থেকে ফিরে, দেখো সাম্য অবস্থার কোনো বিন্দু থেকে, কোনো যাত্রা বিন্দু থেকে, সাম্য অবস্থার কোনো যাত্রা বিন্দু থেকে তোমার যেটা মানে কম্পন দিয়ে দিতে, যাত্রা বিন্দু থেকে তোমার যেটা করবে যে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু থেকে, এটা বলতে পারি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার অভিন্ন অভিমুখে ওই বিন্দুতে ফিরে আসাকে পূর্ণ দোলন বা স্পন্দন বলে, পূর্ণ স্পন্দন বলে, পূর্ণ দোলন বা স্পন্দন সংখ্যা বলে বা স্পন্দন বলে। আচ্ছা, স্পন্দন বলে। আচ্ছা, একে এন দ্বারা প্রকাশ করা, একে কি দ্বারা প্রকাশ করি আমরা, একে এন দ্বারা প্রকাশ করা হয়, একে এন দ্বারা প্রকাশ করা
হয় হয় তাহলে এবং এটি হচ্ছে এটি এককবিহীন এন দ্বারা প্রকাশ করে। তাহলে কি দেখো এই হচ্ছে তোমার যাত্রা বিন্দু দেখে, তো এই যাত্রা বিন্দু দেখে এইখান থেকে গিয়ে ঠিক এইখানে দেখো আবার অভিন্ন পদ্ধতি ফিরে আসে, দেখো এইখানে ফিরে আসছে। তাহলে দেখো এইখান থেকে গিয়ে অভিন্ন পথে আবার ফিরে আসে, দেখো উপর দিকে উঠতেছিল, উপরে উঠতেছিল কিন্তু একটু বাতাস অভিন্ন পথ বলতে উপর দিকে উঠতেছিল মানে উপর দিকে গিয়ে মিলিত হবে, ওই বিন্দুতে ফিরে যাবে। এই যে পয়েন্টগুলো দেখতেছো না, এই পয়েন্টগুলো কিন্তু একই, সাম্যাবস্থায় সকল বিন্দু হচ্ছে একটা পয়েন্ট ধরা হবে। তাহলে এই দেখো এইরকম ভাবে মিলিত হয়ে যায়, দেখো ঠিক আগের মতো সাম্যাবস্থায় ফিরে গেছে, অভিন্ন পথে সাম্যাবস্থায় ফিরে গেল। তাহলে এইখান থেকে দেখো এই অভিন্ন পথে যে সাম্যাবস্থা মানে এই যে এইখান থেকে, তাহলে ধরো যে ও আর এটা ধরো যে এখানে আছে কি পি, তাহলে ও পিটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, ও পি পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। আবার ধরো পি বিন্দু থেকে যাত্রা শুরু করে একদম ধরো এখানে চলে আসছে কিউ বিন্দুতে চলে আসছে, তাহলে এখানে একটা পূর্ণ স্পন্দন, যেমন ধরো এখানে যে পি কিউ একটা পূর্ণ স্পন্দন, আরেকটা পাচ্ছ তুমি পি কিউ কিন্তু পি থেকে কিউ পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, আরেকটা তোমার পাবে তুমি একটা হচ্ছে ও পি আরেকটা হচ্ছে পি কিউ, এই হচ্ছে দুইটা পূর্ণ স্পন্দন, বুঝতে পেরেছো? তো এইখান থেকে এইখানে একটা পূর্ণ স্পন্দন মানে ও পি, আরেকটা হচ্ছে তোমার পি থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে থেকে এখানে গেল পি কিউ, এই হচ্ছে দুইটা পূর্ণ স্পন্দন। তাহলে আমরা গেল পূর্ণ স্পন্দনটা গেল, যে পূর্ণ স্পন্দন কাকে বলে। আচ্ছা এবার আমরা দেখি পূর্ণ স্পন্দনের পরে আমরা যদি দেখি সেটা হচ্ছে তোমার বিস্তার। বিস্তার আমরা গত ক্লাসে পড়িয়েছি, বিস্তার তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তোমরা বিস্তারটা আগের ক্লাস থেকে সংগ্রহ করে নিবা, আগের ভিডিওতে দেয়া আছে বিস্তার কাকে বলে এবং এটা এ দ্বারা প্রকাশ করে সেটা আমি লিখে দিয়েছিলাম গত ক্লাসে। তো এটা আমরা দেখবো হচ্ছে কম্পাঙ্কটা দেখি, কম্পাঙ্কটা আমাদের হয়নি। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে একটি তরঙ্গস্থিত কোনো কণা বা স্পন্দনরত কোনো কণা, স্পন্দনরত কোনো কণা একটি দেখো একটি পূর্ণ স্পন্দন এক সেকেন্ডে, আচ্ছা কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন দেয়, প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন দেয়, দেখো মুছে দিচ্ছি এটা আমরা, যতগুলি পূর্ণ স্পন্দন দেয় তাকে কি বলে? তাকে কম্পাঙ্ক বলে। আচ্ছা এখন দেখো কি বলছে এখানে, বলছে এক সেকেন্ডে যতগুলো দেয়, এক সেকেন্ডের মধ্যে তোমার কাছ থেকে তোমার হাতে একটা টাকা ছিল সেটা কি করলো? পড়ে গেল। এখন একটা টাকা দেখো এক সেকেন্ডে তুমি তোমার হার্টবিট, আমি একটা এক্সাম্পল দিই, এক সেকেন্ডে তোমার হার্টবিট, তুমি জানো কি তোমার যে হৃৎপিণ্ড আছে, তুমি যে হার্ট কি করে বিট দিচ্ছে, তাই না? আমাদের হৃৎপিণ্ড বিট দেয়। তো আমাদের হৃৎপিণ্ড একবার ওঠে কি সিস্টল ডায়াস্টল, এর মানে বুঝছো? সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ, সিস্টল ডায়াস্টল। এই যে সিস্টল ডায়াস্টল এক সেকেন্ডে কতবার সিস্টল ডায়াস্টল করছে? এক সেকেন্ডে দেখো 1 2 মানে একটা সিস্টল এবং একটা ডায়াস্টল মিলে একটা পূর্ণ স্পন্দন। আমাদের হৃৎপিণ্ডের একটা পূর্ণ স্পন্দন হবে, হৃৎপিণ্ডের পূর্ণ স্পন্দন হবে হচ্ছে তোমার কি একটা সিস্টল আর একটা ডায়াস্টল। দেখো এখানে ছিল, হাত দুটো কোথায় আছে? এখানে। এইখান থেকে এই গেল আবার ফিরে আসলো, তাহলে গিয়ে ঠিক আগের অবস্থানে ফিরে আসাটাই হচ্ছে কি পূর্ণ স্পন্দন। তাহলে দেখো এই সিস্টল ডায়াস্টল এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এখন হিসাব করো একটা সেকেন্ডের মধ্যে দেখো সিস্টল ডায়াস্টল এক সেকেন্ডে কয়বার দিয়েছি? ধরো এক সেকেন্ডে আমি 4 বার দিয়েছি, তাহলে এইটা হচ্ছে তার কম্পাঙ্ক। বুঝতে পেরেছো? এক সেকেন্ডে যদি আমি 4 বার দেই তাহলে এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। আমরা এখান থেকে যেটা দেখলাম যে এখানে কম্পাঙ্কটা দেখো, তো কম্পাঙ্কটা বলছে এক সেকেন্ডে, তাহলে কম্পাঙ্কটা তোমার যেটা হয় এই কম্পাঙ্ক হচ্ছে, এখানে আরেকটা কোটেশন বলতে পারি, কম্পাঙ্ক দেখো কম্পাঙ্ক পর্যায়কালের বিপরীত রাশি, বিপরীত রাশি। বুঝতে পারছো? কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি। তাহলে চিন্তা করে দেখো যে পর্যায়কালের বিপরীত রাশি হলে তাহলে কম্পাঙ্ক দেখো, তুমি জানো যে পর্যায়কালের সূত্রগুলি আমরা পেয়েছিলাম t হচ্ছে 2π√, একটা পেয়েছিলাম 2π/ω, একটা পেয়েছিলাম এটা, আরেকটা পেয়েছি আমরা 2π√L/g পেয়েছি একটা, আরেকটা পর্যায়কালের পেয়েছিলাম আমরা
2 পাই রুট ওভার m বাই k, তাই না? এই সূত্র। তাহলে আমরা এই তিনটা, এছাড়াও কিন্তু আরেকটা পেয়েছিলাম যে দেখো t সমান যেটা, আরেকটা পেয়েছিলাম t ইকুয়াল টু হচ্ছে তোমার t বাই n, t ইকুয়াল টু t বাই n, মানে হচ্ছে মোট সময় কতগুলি, মানে হচ্ছে একটা তরঙ্গ, তার তরঙ্গস্থিত মানে হচ্ছে কম্পনরত অবস্থায় সে কতগুলি স্পন্দন দিচ্ছে প্রতি সেকেন্ড, মানে হচ্ছে একটা স্পন্দন দিতে কতটুকু সময় লাগছে, সেটা হচ্ছে তার পর্যায়কাল। একটা স্পন্দন দিতে যতগুলি সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল, আর 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ স্পন্দন দেবে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে পর্যায়কালের সংজ্ঞা হচ্ছে পর্যায়কাল যেটা হচ্ছে মোট সময় তরঙ্গ স্পন্দনরত অবস্থায়, তরঙ্গটা চলমান অবস্থায় যতটুকু সময় লাগে আর সেই সময় যতগুলো কম্পন দেয় তার সংখ্যা, কম্পন সংখ্যা মোট সময়, ঠিক আছে? তাহলে এইগুলো যেহেতু বিপরীত রাশি, কথাই বলে দিয়েছে পর্যায়কালের বিপরীত রাশি, হলে আমি এখানে প্রতিপাদন করছি না, জাস্ট আমি লিখে দিচ্ছি। তাহলে f হয়ে যাবে কি, দেখো ওমেগা বাই 2 পাই 1, এই যে ইকুয়েশনটা, এটা হয়ে যাবে এটা, আর সেকেন্ড হয়ে যাবে কি, দেখো এই যে এটা হয়ে যাবে কি n বাই t, f ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি, হয়ে যাবে n বাই t, ঠিক আছে? আর এই যে সমীকরণটা যেহেতু বিপরীত রাশি, তাহলে তৃতীয় দেখো, তাহলে f ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই 2 পাই রুট ওভার g বাই l হয়ে যাবে। আর এই যে এটা হয়ে যাবে চতুর্থ, যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার f ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দেখো 1 বাই 2 পাই রুট ওভার k বাই m হয়ে যাবে। দেখো k বাই m, যদি k বাই m হয় তাহলে এটা ঠিক আছে, সরি এটা ঠিক আছে আমার, এটা k বাই m হলে তাহলে এটা m বাই k হবে, একটু বারবার এটা কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তাহলে এটা হয়ে যাবে তোমার k বাই m, এটা হচ্ছে m বাই k, তাহলে এটা হয়ে যাবে k বাই m। তাহলে দেখো এই যে চারটা সূত্র কিন্তু এখন কি হইলো, যেহেতু বিপরীত রাশি, পর্যায়কালের বিপরীত রাশি, তাহলে পর্যায়কালের সমীকরণ হবে কি কম্পাঙ্ক, পর্যায়কালকে উল্টিয়ে দিলে যে সমীকরণগুলি পাওয়া যাবে সেগুলো হবে কম্পাঙ্কের সমীকরণ। এই সমীকরণ সূত্রগুলিকে পরিবর্তন করে উল্টায় দিলেই পেয়ে যাবে তুমি এটা। তার মানে হচ্ছে এই হচ্ছে আরেকটা ফাইনালি যেটা লিখবো সেটা হচ্ছে তোমার 5 নম্বর, যেটা এটা হচ্ছে প্রথম লেখা দরকার ছিল, প্রথম যেটা হওয়ার কথা সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে 2, এটা ধরো 3, এটা ধরো হচ্ছে 4, এটা ধরো হচ্ছে 5, ও এটা হচ্ছে 5, এটা 5। তাহলে প্রথম যেটা হওয়ার কথা f ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই 2, এই হচ্ছে প্রথমটা। হয়েছে কিনা দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি তো মুছে দিচ্ছি আমি। এবার আসি আমরা, তাহলে আমাদের কি গেল, তরঙ্গ বেগটা এখন বাকি আছে আমাদের, তাই না? আচ্ছা যাই হোক, তরঙ্গ বেগটা দেখো, তরঙ্গ বেগ। তো তরঙ্গ বেগটা যদি দেখি, তরঙ্গস্থিত কোনো কণা, আচ্ছা কোনো তরঙ্গ, আচ্ছা ও এটা তো আর কিছু বাকি আছে, কম্পাঙ্কের একটু নিচে লিখে নিবা যে কম্পাঙ্কের এককটা লিখো, একক কার একক, কম্পাঙ্কের, এটা পরে লিখবা কম্পাঙ্কের একক হচ্ছে তোমার, একটা হচ্ছে তুমি দেখো নরমালি তুমি যেটা পেয়েছো, একটা হচ্ছে তোমার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে তোমার হার্জ পার সেকেন্ড, এটাকে বলি আমরা পার সেকেন্ড, বলি। আরেকটাকে বলবো এটা দেখো এইচ, হার্জ, এটাকে বলি আমরা হার্জ, HEA, আচ্ছা হার্জ, এটাকে এভাবে লিখতে পারি হার্ট, উচ্চারণটা হার্জই হয় কিন্তু বলি হচ্ছে হার্টস। আচ্ছা এটা হতে পারে, বা সাইকেলও বলা হয়, পার সাইকেল, এটাকে আবার বলি আমরা পার সাইকেলও বলি আমরা, আবার এটাকে পার সাইকেল বলি, মানে পার সাইকেলও বলি আমরা। তো এইগুলো হতে পারে। তাছাড়া তুমি যেটা করতে পারো, আচ্ছা এইগুলো মূলত হচ্ছে, যাই হোক এইগুলো হতে পারে আমরা। তো মাত্রাটা কি হবে একটু চিন্তা করে দেখো, তো কম্পাঙ্কের একক গেলে এটা, তাহলে মাত্রা কি হবে, কম্পাঙ্কের যে মাত্রাটা হবে তোমার T ইনভার্স 1, মাত্রা হবে হচ্ছে T ইনভার্স
1, এই হচ্ছে মাত্রা, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে 10 ইনভার্স 1। দেখে হলো কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টাইম থেকে আসছে, কারণ পার হার্টজ, তো পার হার্টজ মানে কি পার টাইম হয়ে যাবে, তো পার টাইম হলে আসবে মাত্রাটা হচ্ছে এটা। আমরা কি বুঝছি এটা? দেখো তো, বুঝতে পেরেছি আমরা? আমাদের আরেকটা রাশি আছে, দেখো দুই একটা বুঝাই নি। তাহলে তরঙ্গস্থিত কোনো কণা, কোনো তরঙ্গ একক সময়ে নির্দিষ্ট দিকে, একক সময়ে নির্দিষ্ট দিকে একটু বাঁকা লিখতেছি, একক সময়ে নির্দিষ্ট দিকে, দেখো একক সময়ে নির্দিষ্ট দিকে মানে লিখার কোনো ফাইল বুঝতেছি না আজকে। নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে, তাকে তরঙ্গ বেগ বলে। তাকে কি বলবো আমরা? তরঙ্গ বেগ। তার মানে হচ্ছে একটা তরঙ্গ বেগ বলতে এই যে তরঙ্গটা এদিক দিয়ে যাচ্ছে, দেখো তো তরঙ্গটা একটা নির্দিষ্ট দিক বলতে কি এই দিকে যাচ্ছে। তো তরঙ্গটা একটা মানে কোন তরঙ্গটা প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, প্রতি 1 সেকেন্ডে যতটুকু যাচ্ছে, সেটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। এই বরাবর তরঙ্গ বেগটা আছে কোন বরাবর? এই সোজা বরাবর, বুঝতে পেরেছো? তো তরঙ্গ বেগ আছে কিন্তু এই বরাবর। তো একে আমরা যেটা বলি, আচ্ছা এটা মুছে দিচ্ছি, একে ভি দ্বারা প্রকাশ করা, প্রকাশ করা হয়। এর এককটা কি হবে? তো বুঝতেই পারছো, তরঙ্গ বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, মিটার এসআই এককে মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কিলোমিটার, আরেকটা হতে পারে কি কিলোমিটার পার আওয়ার হতে পারে ঘন্টা, আরেকটা হতে পারে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড ইত্যাদি। বা এটা যদি তুমি সাজিয়ে লিখো তাহলে লিখতে পারো হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার। এই সবগুলো হচ্ছে বেগের একক, সবগুলো আমরা জানি সবগুলো। তবে এইখান থেকে আমরা ব্যবহার করবো হচ্ছে এসআই একক, এটা হচ্ছে আমাদের এসআই একক, ঠিক আছে? মিটার পার সেকেন্ড। আর মাত্রা যদি বলি তাহলে মাত্রা তো আমরা জানি, বেগের মাত্রা আমরা আগে শিখেছি, মাত্রা হচ্ছে এম, মাত্রা হচ্ছে কি LT ইনভার্স 2, মাত্রা হচ্ছে LT ইনভার্স 1, এই হচ্ছে আমাদের মাত্রা। আচ্ছা, তারপরে আমার দূরত্ব আছে, দেখো দূরত্বটা আছে। তো এটা গেল তরঙ্গ বেগটা গেল। তো তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে আমরা কি পেয়েছি? এখানে আমরা পেয়েছি হচ্ছে পর্যায়কাল পেয়েছি, বিস্তার পেয়েছি, তারপর কম্পন সংখ্যা পেয়েছি, আমরা পেয়েছি তরঙ্গের বেগ পেয়েছি, কম্পাঙ্ক পেয়েছি, আরেকটা আমাদের বাকি আছে অতিক্রান্ত দূরত্ব, তরঙ্গের দূরত্ব। তাহলে তরঙ্গের যে দূরত্বটা আছে সেটা একটু দেখে ফেলি আমরা। ছুটি দিয়ে দেবো, তাড়াতাড়ি করো, মুছে দিচ্ছি। তো দেখো তরঙ্গের দূরত্ব, তো কোন তরঙ্গ, দেখো তরঙ্গ নির্দিষ্ট দিকে স্পন্দনরত অবস্থা, স্পন্দনরত অবস্থায় অতিক্রান্ত পথকে তরঙ্গের দূরত্ব বলে। অতিক্রান্ত পথকে তরঙ্গের কি বলে? তরঙ্গের দূরত্ব বলে। আচ্ছা, তরঙ্গের দূরত্ব বলে। তো দূরত্বের রাশিমালাটা যদি একটু দেখি, দেখো তো আমরা জানি এই ক্ষেত্রে বেগের সাথে আমরা জানি কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে, দেখো আমরা জানি কি যে s হচ্ছে ভিটি, ভিটি জানি শব্দের সমবেগের, এটা হচ্ছে সমবেগের জন্য s ভিটি, তরঙ্গের সময়, এটা হচ্ছে তরঙ্গের বেগ, এটা হচ্ছে সময়, তরঙ্গের বেগ, এটা হচ্ছে কি সময়। তাহলে আমরা এটা জানি। আর এককটা জানি মিটার, মাত্রা হচ্ছে কি, তাহলে এটা তো জানি যে একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, মাত্রা হচ্ছে কি, এককটা কি তোমরা জানো যে একক হচ্ছে সেন্টিমিটার, একক হচ্ছে কি মিলিমিটার হতে পারে সেন্টিমিটার, হতে পারে সেটা মিটার বা কিলোমিটার ইত্যাদি হচ্ছে একক। তবে
এইখান থেকে এসআই একক হচ্ছে এটা, এসআই একক হচ্ছে এটা। একটু আমরা দেখবো এখন তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা, তো তরঙ্গ দৈর্ঘ্যটা কি, লাস্ট আমাদের একটা লাস্ট তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই, তো তরঙ্গ দৈর্ঘ্যটা কাকে বলে বা তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কি? তো এইটাকে আমরা কিন্তু অন্যভাবে যেভাবে বলি সেটা হচ্ছে যে কোন তরঙ্গের দুটি আচ্ছা এটা বলতে কোন তরঙ্গের দুটি কোন তরঙ্গের সমদশা সম্পূর্ণ কোন কণার পরপর দুটি বা এটা বলা যায় সমদশা সম্পূর্ণ দুটি তরঙ্গ শীর্ষ, সমদশা সম্পূর্ণ দুটি তরঙ্গ শীর্ষ। আচ্ছা পরপর দুটি তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত, অথবা তোমার যেটা হতে পারে বা দুটি সংকোচন প্রসারণের মধ্যবর্তী দূরত্ব, সংকোচন প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে কি পেলাম এখানে যে কোন তরঙ্গের সমদশা সম্পূর্ণ পরপর দুটি তরঙ্গ শীর্ষ। দেখো একটা তরঙ্গ আছে পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ। তাহলে এই যে দেখো, তো একে ল্যামডা দ্বারা প্রকাশ করে, এইটার মধ্যবর্তী দূরত্ব দেখো, ঠিক আছে। তো একে আমরা যেটা করি, একে ল্যামডা, দেখো ল্যামডা দ্বারা প্রকাশ করা, একে এত দ্বারা প্রকাশ করা হয়, আচ্ছা। তো কি পেয়েছি, ল্যামডা দ্বারা প্রকাশ করি আমরা এটাকে। তারপরে বললাম কোন তরঙ্গের সমদশা সম্পূর্ণ পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এই হচ্ছে দুইটি পরপর, দেখো এইটা এবং এটা দুইটা সমদশা আছে এবং এই দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব অথবা দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দেখো এই যে এইটা হচ্ছে ল্যামডা, এই যে এটা হয় এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, অথবা যদি সংকোচন প্রসারণ ধরি আমরা, যে সংকোচন প্রসারণ যদি থাকে, দেখো তরঙ্গের সংকোচন প্রসারণ আছে যেটা আমরা জানি অনুপ্রস্থ তরঙ্গের। তাহলে এইভাবে যদি চিন্তা করি, দেখো এরকম যে এটা কি সংকোচন আর এটা কি প্রসারণ, তাহলে এই যে সংকোচন এইটুকু, অথবা দেখো এইখান থেকে এই যে এইটুকু, অথবা তুমি চিন্তা করতে পারো এই যে দেখো এটাও ল্যামডা হতে পারে, এটাও ল্যামডা। একটা সংকোচন একটা প্রসারণ, এর যে মধ্যবর্তী দূরত্ব এইটাও তরঙ্গ দৈর্ঘ্য এইটা। এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। লিখে ফেলো, এর একক হচ্ছে মিটার, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো। এর একক হচ্ছে মিটার, একক হচ্ছে কি মিটার। আচ্ছা, তো দেখো দূরত্ব, দেখো কম্পাঙ্ক আছে, একটু দেখি আমরা এখানে যে দূরত্ব কম্পন সংখ্যা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখি একটু আমরা, সম্পর্ক কি। তো আমরা জানি S = VT, S = VT। তো তরঙ্গের সূত্র অনুসারে কিন্তু আরেকটা আছে, v সমান হচ্ছে তোমার f ল্যামডা, তো এই হচ্ছে তরঙ্গ বেগ, এটা তরঙ্গ বেগ হচ্ছে v হচ্ছে f ল্যামডা। যদি f ল্যামডা হয় তরঙ্গ বেগটা, দেখো যদি তরঙ্গ বেগটি f ল্যামডা হয়, তাহলে এখন এখানে আমরা যেটা জানি f ল্যামডা, আচ্ছা v সমান, এখন এই যে টিটা পাচ্ছ তুমি এখানে তুমি টিটা পাচ্ছ, তো এই টিটা যদি পাও, এটা কোথা থেকে আসছে তোমার f সমান, একটু আমরা যদি এখানে লক্ষ্য করো যে ল্যামডা তো এখানে আছে, কিন্তু f সমান কি জানি আমরা, f সমান কিন্তু জানো তুমি যে 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ স্পন্দন দেয়, প্রতি সেকেন্ডে, তার মানে t বাই কত হবে n,
এটা হবে না, আমরা জানি হচ্ছে এটা n/t, n/t, যে 1 সেকেন্ডে কয়টা কম্পন দিচ্ছে, f = n/t। আমরা যদি এটা বসাই তাহলে লক্ষ্য করে দেখো, তো v সমান কি জানো, তাহলে f λt, কি পাচ্ছে এখানে f λt। কেন দেখো, কারণ হচ্ছে আমরা জানি যে v এর মান বসাই দিলাম, যে v এখানে v, এই যে vটা আছে, এই v মানে হচ্ছে কি f ল্যামডা, v মানে হচ্ছে f ল্যামডা, আর এখানে কি আছে ইনটু t আছে, ইনটু হচ্ছে কি t। এবার f মানে কি, f মানে চিন্তা করো n/t ইনটু কি আছে এখানে ল্যামডা আছে, ইনটু কি আছে এখানে t। এই t আর এই t যদি কেটে ফেলি তাহলে পাচ্ছি আমি n ল্যামডা, তাহলে s হচ্ছে n ল্যামডা। এটা হচ্ছে তোমার দূরত্ব কম্পন সংখ্যা, দূরত্ব কম্পন সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। সো যাই হোক,